গুড মর্নিং স্টুডেন্টস। এখন তোমাদের পাঠ্য বিষয় হলো পরিবেশ 1। পরিবেশ 1 বই থেকে আমরা আগের দিন যা আলোচনা করেছিলাম তা খুব সংক্ষেপে একটু আলোচনা করে নিই। আমরা আগের দিন পড়েছিলাম মানুষ ও অন্যান্য জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক, আর পড়েছিলাম পরিবেশ। পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি তাই নিয়েই গড়ে ওঠে আমাদের পরিবেশ, তাই তো? আর এই পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, প্রাকৃতিক পরিবেশ আর সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রকৃতির যা কিছু উপাদান আছে তাই নিয়ে গড়ে ওঠা পরিবেশকেই বলা হয় প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের উদাহরণ কি? গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী, মাটি, জল, পশু পাখি, তাই তো? আর সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে বিভিন্ন পেশায় নিযুক্ত মানুষজন যারা আমাদের সমাজকে সুন্দর করে গড়ে তোলেন, তাদের নিয়েই গড়ে ওঠে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের উদাহরণ কি? সামাজিক পরিবেশের উদাহরণ হচ্ছে কামার কুমোর, ডাক্তার, শিক্ষক শিক্ষিকা, তাই তো? আরেকটা পরিবেশ রয়েছে, কি পরিবেশ বলো তো? কৃত্রিম পরিবেশ। মানুষ বুদ্ধি ও শ্রমের দ্বারা যে পরিবেশ তৈরি করে তাকে বলে কৃত্রিম পরিবেশ। কি বলো তো? উদাহরণ ঘরবাড়ি, স্টেডিয়াম, এগুলো, তাই তো? আমরা আগের দিন এইটুকুই পড়েছি। আজকে আমরা কি পড়ব? আজকে আমাদের পাঠ্য বিষয় হলো দূষণ। তোমরা প্রত্যেকে দেখো, আমরা আজকে পড়ব দূষণ, তারপর পড়ব দূষণ কথার অর্থ কী, তারপরে আমরা জানব পরিবেশ দূষণ কাকে বলে। এরপর জলদূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ আমরা পর্যায়ক্রমে ক্লাসে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই দূষণ কথার অর্থ কী। দূষণ কথার অর্থ হচ্ছে অবিশুদ্ধকরণ, অপরিচ্ছন্নতা, তাই তো? অবিশুদ্ধতা। তাহলে পরিবেশ দূষণ কি? পরিবেশ দূষণ হচ্ছে যে পরিবেশ অপবিত্র, অবিশুদ্ধ, অপরিচ্ছন্ন। তাহলে এই আমাদের এই পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে, অপরিচ্ছন্ন হচ্ছে, অবিশুদ্ধ হচ্ছে? দেখো, মানুষ হচ্ছে পরিবেশের একটি অঙ্গ। এই পরিবেশ ছাড়া কিন্তু মানুষ বেঁচে থাকতে পারবে না। কিন্তু এই মানুষই কি করছে বলো তো? এই পরিবেশকে ক্রমাগত দূষিত করে ফেলছে। তার কারণ হচ্ছে মানুষের অজ্ঞতা। মানুষের সচেতনতা ও প্রকৃত শিক্ষার অভাবে পরিবেশের জল, বায়ু, মাটি যখন দূষিত হচ্ছে, অর্থাৎ অপরিচ্ছন্ন হয়ে যাচ্ছে, তাকেই বলা হয় পরিবেশ দূষণ। এখন আমি তোমাদের কাছে পরিবেশ দূষণ, জল দূষণ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? জল দূষণের কারণ কি, কিভাবে জল দূষিত হচ্ছে, আর জল দূষণের ফলে কি রোগ হচ্ছে, আর এই জল দূষণ আমরা কিভাবে প্রতিরোধ করব। তোমরা প্রথমে বোর্ডে এই ছবিটা দেখে নাও। জল দূষণের প্রধান কারণ হচ্ছে জমিতে রাসায়নিক সার প্রয়োগ এবং কীটনাশক প্রয়োগ। তোমরা অনেকে দেখেও থাকবে, দেখো এখানে একজন কৃষক জমিতে কীটনাশক প্রয়োগ করছে। জমিতে কীটনাশক কেন দেওয়া হয় বলো তো? কীটনাশক প্রয়োগ করা হয় তার কারণ হচ্ছে জমির ফসল যাতে কীটপতঙ্গ নষ্ট করে দিতে না পারে, সেই জন্য কৃষকরা জমিতে কীটনাশক প্রয়োগ করেন। আর সার প্রয়োগ করেন কেন? রাসায়নিক সার। তার কারণ হচ্ছে অল্প ব্যয়ে যাতে অনেক লাভ হয় কৃষকদের, প্রচুর ফসল উৎপন্ন হবে খুব তাড়াতাড়ি, আর লাভ বেশি হবে, সেই জন্য কৃষকরা রাসায়নিক সার প্রয়োগ করেন। কিন্তু এই রাসায়নিক সার আর কীটনাশক প্রয়োগ করার ফলে কি হচ্ছে? যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলে ধুয়ে এগুলো কোথায় গিয়ে পড়ছে? নিকটবর্তী জলাশয়ে গিয়ে পড়ছে। আর সেই নিকটবর্তী জলাশয়ের জল কি হচ্ছে? দূষিত হয়ে পড়ছে। আর জলদূষণের কারণ কি? জলদূষণের কারণ হচ্ছে, দেখো, কলকারখানার থেকে নির্গত জল। প্রত্যেকে দেখো, এই যে কলকারখানা রয়েছে, কলকারখানা থেকে কি ধরনের জল বের হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ? রাসায়নিক মিশ্রিত জল, দেখেছো? দূষিত জল কোথায় গিয়ে পড়ছে? কলকারখানার সামনে যেসব জলাশয় থাকে সেই সব জলাশয়ে গিয়ে পড়ে। আর এর ফলে কি হচ্ছে? সেই জলাশয়ের জল কিন্তু দূষিত হয়ে পড়ছে। আবার
এই কলকারখানা থেকে নির্গত যে জল সেটা আবার অনেক সময় গরম হয়, সেই গরম জল কিন্তু জলজ জীবগুলোকে নষ্ট করে দিচ্ছে। এছাড়াও জলদূষণের কারণ কি? তোমরা অনেকেই দেখে থাকবে পুকুরে নদীতে গরু মোষ স্নান করাই অনেকে, আমরা কাপড় কাচি, তাই তো? এর ফলেও কিন্তু জলদূষণ হয়। আবার আমরা অনেক সময় কি করি বলো তো? অসতর্কভাবে নদী বা পুকুরে নোংরা আবর্জনা ফেলে দিই, এর ফলেও কিন্তু জল দূষণ হয়। আর দেখো আমরা যে প্লাস্টিকজাত দ্রব্যগুলো ব্যবহার করি সেগুলো কিভাবে জলকে দূষিত করছে। দেখো জলাশয় নিকটবর্তী এলাকায় এই সকল প্লাস্টিকজাত দ্রব্যগুলো পড়ে আছে, এগুলো কি করছে? এই জলাশয়কে কিন্তু অপরিচ্ছন্ন করে তুলছে, দূষিত করে তুলছে। আমরা তো এই যে প্লাস্টিকজাত দ্রব্যগুলো ব্যবহার করি আমরা কিন্তু কোনো নির্দিষ্ট জায়গায় কেউ ফেলি না, যার যখন যেমন ইচ্ছা হয় যেখানে থাকি সেখানে আমরা ছুঁড়ে ফেলে দিই। আর এগুলো কি হয়? এগুলো বৃষ্টির জলে অনেক সময় স্রোতে বয়ে এই জলাশয়ে গিয়ে পড়ে আর সেই জলকে দূষিত করে। এছাড়াও দেখো এই যে স্টিমার জাহাজ যখন যাচ্ছে তখন কি হয়? এখানে যে বজ্র পদার্থগুলো থাকে স্টিমার জাহাজের মধ্যে, সেগুলো কি করে বলো তো? অনেকে এই জলাশয়ে ফেলে দেয়। ঠিক আছে, গঙ্গা বলো নদী বলো সাগর বলো যেখানেই যায়, স্টিমার জাহাজের বজ্র পদার্থগুলো কিন্তু এই জলেই ফেলে দিচ্ছে। আবার এই স্টিমার জাহাজ থেকে নির্গত যে তেল অনেক সময় কি হয়? এই জলেই পড়ে জলকে দূষিত করে তুলছে। তাহলে জলদূষণের প্রধান প্রধান কারণগুলো কি তোমরা বুঝতে পেরেছো? 1 নম্বর হচ্ছে জমিতে রাসায়নিক সার প্রয়োগ ও কীটনাশক প্রয়োগ। 2 নম্বর হচ্ছে কি? কলকারখানা থেকে নির্গত রাসায়নিক বিষাক্ত জলকে দূষিত করছে। আর কি? জাহাজ স্টিমার থেকে ফেলে দেওয়া বজ্র পদার্থ কিন্তু জলকে দূষিত করে। আর প্লাস্টিকজাত দ্রব্য যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো নিকটবর্তী এলাকার জলাশয়গুলোকে কিন্তু দূষিত করে দেয়। আর কি? গরু মোষ এগুলো আমরা তারপরে জামা কাপড় কাচা এগুলো নদী পুকুরে করানো হয় অনেক সময়, সেগুলো কি করে? সেই সব নদী পুকুরের জলকেও কিন্তু দূষিত করে তোলে। এছাড়া আমরা অনেক সময় নিজের অজান্তেই অনেক কিছু বিষাক্ত জিনিসও জলে ফেলে দিই যেগুলো জলকে দূষিত করছে। এইভাবে আমাদের জলদূষণ ঘটছে। তাহলে এই জলদূষণ আমরা কিভাবে প্রতিরোধ করব জেনে নিই চলো। প্রথমেই কৃষকরা যে জমিতে রাসায়নিক সার কীটনাশক প্রয়োগ করেন সেগুলো কিন্তু মাত্রাটা কমাতে হবে। রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করতে হবে। আর কীটনাশক যেটা দেয়া হয় জমিতে তার পরিমাণটাও অনেকটা কমাতে হবে। আর কি? কলকারখানা থেকে নির্গত জলটা যাতে নিকটবর্তী জলাশয়ে না পড়ে, বিষাক্ত জলটা নিকটবর্তী জলাশয়ে যাতে না পড়ে তার একটা সুষ্ঠু ব্যবস্থা করতে হবে। আর কি করতে হবে? দেখো এই যে স্টিমার জাহাজ থেকে যে বজ্র পদার্থগুলো জলে ফেলে দেওয়া হয় সেগুলো জলে ফেলা নিষিদ্ধ করতে হবে। আর কি করতে হবে? আমরা যে সকল প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহার করি সেগুলো ফেলার জন্য একটা নির্দিষ্ট জায়গা করতে হবে, সেখানে ফেলা চলবে না। আর গরু মোষ স্নান করানো যেমন নদীতে পুকুরে বন্ধ করতে হবে, সেই সঙ্গে কাপড় কাচাও কিন্তু বন্ধ করতে হবে। তাহলে কিন্তু জলদূষণের পরিমাণ অনেক কমে যাবে। আর এই জলদূষণের ফলে আমাদের কি রোগ হয় জানো? জলদূষণের ফলে আমাদের পেটের রোগ হয়। আর কি রোগ হয়? চর্মরোগ হয়। কারণ আমরা অনেক সময় এই দূষিত জল নিজের অজান্তে খেয়ে ফেলি, তার ফলে আমাদের পেটের রোগ হয় আর কি হয়? চর্মরোগ হয়। এবার আমরা চলে যাই চলো বায়ু দূষণে। বায়ু দূষণ নিয়ে আলোচনা করি। বায়ু দূষণের প্রধান কারণ আমরা কি জেনে নিই চলো। তোমরা প্রত্যেকেই ছবিটা দেখো, এটা কি করছে বুঝতে পারছো? ছবিতে দেখো তো, গাছ কাটছে, তাই না? গাছ কাটছে, দেখেছো? গাছ বাতাসে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন ছাড়ে, আর সেই অক্সিজেন
নিয়ে কি হয় বলো তো? সমস্ত প্রাণী জগৎ বেঁচে থাকে, তাই তো? আর এই গাছ যদি আমরা ক্রমাগত কাটতে থাকি কি হবে? পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে ভারসাম্যটা সেটা নষ্ট হয়ে যায়। গাছ কেটে ফেলছি, বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। আমরা শ্বাসকার্য চালানোর সময় কি করছি? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, তাই তো? তাহলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, আর অক্সিজেন আমরা গ্রহণ করছি, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? বায়ু দূষণ হচ্ছে। আর কিভাবে বায়ু দূষণ হচ্ছে দেখো, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, এই বিষাক্ত ধোঁয়াও কিন্তু বায়ুকে দূষিত করে তুলছে। শুধু কলকারখানা কেন, স্টিমার, জাহাজ, এগুলো থেকে নির্গত ধোঁয়া যেমন বায়ুকে দূষিত করছে, মোটর সাইকেল, বিভিন্ন যানবাহন, তাই তো, বাস, এগুলো কি করে? এই ধোঁয়াও কিন্তু আমাদের পরিবেশকে বিষাক্ত করে তুলছে। দেখো, এছাড়াও রয়েছে আমরা যে মোবাইল ট্যাব ব্যবহার করি, তোমরা অনেকে ব্যবহার করো মোবাইল ট্যাব, টিভি, ডিশ টিভি, এর থেকে যে রশ্মিটা বের হয় সেটাও কিন্তু আমাদের পরিবেশকে দূষিত করে তুলছে। পৃথিবী থেকে 22 কিমি উপরে, প্রায় 22 কিমি উপরে রয়েছে কি বলতো? একটা অক্সিজেনের স্তর, যেটাকে বলা হয় ওজোন স্তর। এই ওজোন স্তরটা কি করে জানো তো? সূর্যরশ্মি যখন পৃথিবীতে আসে তখন কি হয়? এই ওজোন স্তরটা সূর্যের যে অতিবেগুনি রশ্মিটা সেটা শোষণ করে নেয়। শোষণ করার ফলে রশ্মিটা আমাদের ভূপৃষ্ঠে আসলো, পৃথিবীতে আসলো। কিন্তু এই যে আমাদের কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, জাহাজ থেকে নির্গত ধোঁয়া, এগুলো কি করছে জানো তো? এই যে অক্সিজেন স্তরটাকে আছে না, এই অক্সিজেন স্তরটাকে ফুটো করে দিচ্ছে, ছিদ্র করে দিচ্ছে। কিভাবে? এই যে ধোঁয়ার মধ্যে মিশে থাকে বিভিন্ন রাসায়নিক পদার্থ, এই অক্সিজেন স্তরটাকে নষ্ট করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে? সূর্যের অতিবেগুনি রশ্মিটা আমাদের পৃথিবীতে চলে আসছে, যেটা কিন্তু খুবই ক্ষতিকারক। তাহলে কি কি কারণে বায়ু দূষণ হচ্ছে আমরা জানলাম। গাছ কাটার ফলে বায়ু দূষণ হচ্ছে, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, জাহাজ থেকে নির্গত ধোঁয়া, মোটর সাইকেল, বিভিন্ন ধরনের যানবাহন থেকে নির্গত ধোঁয়া আমাদের বায়ুকে দূষণ করছে। এছাড়াও বাড়িতে অনেকে উনুনে রান্না করেন কয়লা দিয়ে, সেই ধোঁয়াও কিন্তু বায়ুকে দূষিত করে তুলছে। তাহলে এই বায়ু দূষণের ফলে আমাদের কি রোগ হচ্ছে? বায়ু দূষণের ফলে আমাদের ফুসফুসের রোগ হয়, আমাদের শ্বাসকষ্ট হয়, আমাদের চোখ জ্বালা করে। তাহলে বায়ু দূষণ এখন কিভাবে প্রতিরোধ করব? বায়ু দূষণ প্রতিরোধ করার প্রধান উপায় হচ্ছে প্রচুর পরিমাণ গাছ লাগানো, আর গাছ কাটা কিন্তু বন্ধ করতে হবে। প্রচুর পরিমাণ গাছ লাগালে কি হবে? বাতাসে, বায়ুতে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে, তাই তো? তাহলে বায়ু দূষণটা কম হবে। আর কি করতে হবে? কলকারখানা থেকে যে নির্গত ধোঁয়াটা, সেটা বিশেষ ব্যবস্থা করতে হবে যাতে বিষাক্ত গ্যাসটা না বেরোয়। ঠিক আছে? কলকারখানা থেকে, তারপরে জাহাজ থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে, বিষাক্ত ধোঁয়াটা বেরোচ্ছে, বিশেষ ব্যবস্থার মাধ্যমে নির্গত ধোঁয়াটাকে দূষণমুক্ত করতে হবে। আর এই দূষণমুক্ত হলেই কিন্তু দেখো আমাদের যে ওজোন স্তরটা রয়েছে, হ্যাঁ, ধোঁয়াটা যাচ্ছে, তাহলে ওজোন স্তরটা কিন্তু নষ্ট হবে না। অক্সিজেনের যে স্তরটা রয়েছে যেটা ফুটো করে দিচ্ছে সেটা কিন্তু নষ্ট হবে না। তাহলে এইভাবে আমরা কি করব? বায়ু দূষণ প্রতিরোধ করব। তাহলে আজকে তোমাদের কি পড়ালাম? জলদূষণ আর বায়ু দূষণ। তোমরা সকলে কিন্তু খুব মন দিয়ে পড়বে, ঠিক আছে? এর পরের দিন আমি মাটি দূষণ ও শব্দ দূষণ নিয়ে আলোচনা করব। প্রত্যেকে পড়াটা দাগ দিয়ে নেবে। তোমাদের দেখো 8 পেজে পরিবেশ দূষণ ও তার কারণ থেকে তোমরা পড়বে 9 পেজে মাটি দূষণের আগে পর্যন্ত, ঠিক আছে? তাহলে সকলে খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে, সকলে খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।